4 দিনের চীন সফরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বক্তব্য রাখবেন বোয়াও সম্মেলনে। ঢাকার কাছে সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, বাওয়েলের সফরে আলোচনা। নতুন কৌশলে নির্বাচনে জয়ের প্রত্যয় নাগরিক পার্টির, মাঠে কাজ করেই হবে বড় দল। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে আজ বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বেলা 11:30টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে স্থানীয় সময় দুপুর 2টায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দেশটির খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দং ইউ। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রীও সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সাথে। শুক্রবার বেইজিংয়ে অধ্যাপক ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। তাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হবে আলোচনা। শনিবার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। এর আগে সেখানে বক্তৃতা করবেন তিনি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার, উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার, তার সাথে কথা হবে। সেখানে তার সাথে একটা মিটিং, এর পরে উনি বোয়া ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। তারপরে অনেকগুলো মিটিং আছে, রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে, ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে। বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, বাংলাদেশ সফরের সময় লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রগুলো সহ সামগ্রিক নিরাপত্তার পরিস্থিতি নিয়ে করেন আলোচনা। এ সময় আলোচনা হয় সামরিক সরঞ্জাম বিক্রি নিয়েও। 24 মার্চ 2 দিনে সফরে আসেন মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল। 5 আগস্টের মতো নতুন কৌশল ব্যবহার করে নির্বাচনে তরুণরা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার চাঁদপুরের শাহরাস্তিতে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। নাসির উদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হবে না, তবে শুধু পোস্টার বা ব্যানারে লাগিয়ে সহজে জয় পাওয়া যাবে না। তরুণরা যেভাবে 5ই আগস্ট লড়াই করে জয়ী হয়েছিল, সেই কৌশলই নির্বাচনে ব্যবহার করা হবে। অভ্যুত্থানের পর অনেকেই দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি করছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, তরুণরা এসবের বিরুদ্ধেই নির্বাচন করবেন। আপকামিং যে ইলেকশন আছে, সেই ইলেকশনে তরুণরা 5ই আগস্টের মতন একটি দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করবে, যেই টেকনিকের কাছে গত 53 বছরে যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তা ইনশাআল্লাহ পরাজিত হবে। মানুষের কষ্ট লাঘবে মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে বড় রাজনৈতিক দলে পরিণত হবে এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারিতে বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি কথা বলেন। সার্জিস বলেন, প্রতিটি গ্রাম ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রতিনিধিরা যাচ্ছেন। মাঠ পর্যায়ে মানুষের কষ্টের কথা শুনছেন তারা। জনগণের দুঃখ দুর্দশা কমানোর জন্যই আগামী নির্বাচনে লড়বে তাদের দল। গণ অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ বলেও জানান সার্জিস আলম। আমাদের এনসিপি এই পার্টির পক্ষ থেকে মাঠ পর্যায়ে যাব, মানুষের কাছে মিশবো, মানুষের
ব্যথা শুনবো, সে অনুযায়ী কাজ করব। আমরা বিশ্বাস করি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবো, মানুষের মনে পৌঁছাতে পারবো, এবং এভাবেই এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে এবং বাংলাদেশের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না। বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র ফেরাতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। মহান স্বাধীনতা দিবস ও ঈদ সামনে রেখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে এ বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলের মহাসচিব জানান, সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে সংকট কাটবে না, তাই ন্যূনতম সংস্কার করে দ্রুত ভোটের বিকল্প দেখছেন না তিনি। এটা অত্যন্ত স্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণে জিয়াউর রহমানের নাম না আসা দুঃখজনক বলেও জানান মির্জা ফখরুল। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিপন্নে যখনই ষড়যন্ত্র হয়েছে, শক্ত অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। এর আগে মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 582 কোটি টাকার সার আত্মসাতে অভিযুক্ত নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটনের বনানীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার মধ্যরাতে পুলিশ ও র্যাবের সহায়তায় এই অভিযান চালায় দুদক। তবে এ সময় কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। বাড়ির নিরাপত্তা রক্ষীরা জানান, সেখানে এখন কেউ থাকে না। এর আগে 2023 সালের 26শে নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে সার আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, 2021-22 অর্থবছরে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তির শর্ত ভেঙে সার গুদামে না দিয়ে প্রায় 582 কোটি টাকার 71,801 টন সার আত্মসাৎ করেন আসামিরা। বর্তমানে এই মামলায় পটন সহ 5 জন কারাগারে। পটন সাহেবের বাসা। আচ্ছা, ওখানে কি করেছে? যারা ঢুকে তারা কি করছে? এটা অভিযান করতে আইছিল। আপনাদের কি পরিচয় দিছে? ওনারা দুদক থেকে আসছে। আচ্ছা, কি পাওয়া গেল? আমাদের এখানে মেইন লোক আসছিল, ওনার সাথে নিয়ে আসছিল, ওনারা চলে গেছে। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের ভিড়। ভোর থেকেই রাজধানীর মহাখালী, উত্তরা, গাবতলী সহ বিভিন্ন সড়কে যানজটের কারণে ভোগান্তিতে ঈদে ঘরমুখ মানুষ। রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোর সামনেও রয়েছে ভিড়। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এদিকে ভোর থেকে সড়কের বিভিন্ন জায়গায় দূরপাল্লার গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানজটের কারণে গাড়ি পেতে কিছুটা দেরি হওয়ার কথা জানিয়েছেন তারা। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। দুর্ভোগ এড়াতে দুপুরের আগেই অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন। তাই দুপুরের পর থেকে বাস ট্রেনে ভিড় বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে এখনো পর্যন্ত ট্রেনের সূচি ঠিক থাকায় সময় মতো ঢাকা ছাড়ার কথা জানিয়েছেন যাত্রীরা। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।
আদিলুর, এখনো পর্যন্ত ট্রেনের সময়সূচি কি ঠিকভাবেই পরিচালিত হচ্ছে কিনা, ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছেন, যাত্রীরা তাদের কোনো দুর্ভোগের কথা জানিয়েছেন কি? দেখুন, এখন পর্যন্ত আসলে সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটি ট্রেনই আসলে নির্ধারিত যে সময়সূচি সেই সময়সূচি মেনেই ছেড়ে গেল। এই যে কিছুক্ষণ আগে উত্তরবঙ্গগামী একটি ট্রেন এরই মধ্যে কমলাপুরের 1 নম্বর যে প্ল্যাটফর্মটি আছে সেই প্ল্যাটফর্মটি ছেড়ে গেল এবং এই ট্রেনটিও নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। আজকে 27 মার্চ সবচেয়ে বেশি টিকিটের চাহিদা ছিল, তবে এই টিকিটের চাহিদা থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে তেমন যাত্রীদের চাপ নেই। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে আমরা কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি আসলে বলছিলেন যে মূলত বিকেলের পর থেকে, অর্থাৎ আজকে যেহেতু শেষ কর্মদিবস, সারাদিন মানুষ অফিস করবে, অফিস করার পরে বিকেলের পর থেকে ট্রেনের যে শিডিউলগুলো আছে সেই শিডিউলগুলোতে যাত্রীদের চাপ অনেকটা বাড়বে, এমনটি রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে বলছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে এই চাপ সামাল দিতে তারা সব ধরনের ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত যে বগি সেই বগি সংযোজন করা হচ্ছে এবং একই সাথে যাত্রার সময় 25% মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা দাঁড়িয়ে যেতে চান, টিকিট পাননি, অনলাইনে টিকিট কিনতে পারেনি, তারা কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট কিনতে পারবেন এবং সেই টিকিটে তারা ভ্রমণ করতে পারবেন। তবে যারা মই বা টুল ব্যবহার করে ট্রেনের ছাদে ভ্রমণ করেন, এই বিষয়টি ঠেকাবার জন্য রেলওয়ের পুলিশ এবং রেলওয়ের যে নিজস্ব যে নিরাপত্তা কর্মী যারা আছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে কঠোর অবস্থানে যেতে বলা হয়েছে। এবং একই সাথে যেসব পয়েন্টে ট্রেনগুলো ধীর গতিতে যায় সেই সব পয়েন্ট থেকে যাত্রীরা অনেক সময় বিনা টিকিটে উঠে যান, সেটি ঠেকাবার জন্য রেলওয়ে পুলিশ সতর্ক থাকবে বলে আমাদেরকে রেল সচিব জানিয়েছেন। এর বাইরে যাত্রীদের কথা যদি আমি আপনাকে বলি, যে যাত্রীরা স্বস্তি নিয়ে আরামের সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের যে এবারকার যে ঈদযাত্রা সেটি আসলে করতে পারছেন। যেহেতু ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নয়, দীর্ঘ সময় এসে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে না, এতে কিন্তু আসলে যাত্রীরা খুশি। অর্থাৎ একটি টিকিট কাটা থেকে শুরু করে আজকে ট্রেনের যাত্রা সবকিছু আসলে যাত্রীদের কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে বলে এখনো পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক, এটাই দেখা যাচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এবারে মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, সড়কে দূরপাল্লার বাসের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? যানজট পরিস্থিতির মধ্যে এখনো পড়েছেন কি যাত্রীরা? দেখুন, ঢাকা থেকে রাজধানী থেকে বাইরে বের হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক 19টি জেলায় ঈদের ছুটিতে ফেরার জন্য কিন্তু এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে সকাল থেকে আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি যে এখানকার হাইওয়ে পুলিশ এবং নারায়ণগঞ্জের পুলিশ তারা এই যানজট নিরসন এবং কোনো রকমের যেন যাত্রী দুর্ভোগ না হয় সেজন্য তারা কাজ শুরু করেছেন। এবং তারা যেই বিষয়টি জানিয়েছেন যে ঢাকা থেকে ঈদে গর্ভবহ মানুষের এই মহাসড়কে যেন কোনো রকমের বিড়ম্বনা না হয়, তারা ঢাকা চট্টগ্রামের মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত এবং এই কাঁচপুর থেকে যে নারায়ণগঞ্জের সীমান্ত এলাকা আছে ঢাকা সিলেট মহাসড়কের, এখানে বেশ কয়েকটি 10 থেকে 12টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা চিহ্নিত করে তারা সেই সব পয়েন্টগুলিতে এবং বিশেষ টল এই মহাসড়কগুলিতে যেন কোনো রকমের যানজট তৈরি না হয়, পুলিশ কিন্তু সেভাবে তারা কাজ শুরু করেছেন। এবং আজকে সকাল থেকে আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে গাড়ির কিছুটা চাপ বাড়তি আছে, কিন্তু কোথাও কোনো রকমের যানজট নেই। তবে গাড়ির সংখ্যা বেশি থাকার কারণে কিছু কিছু এলাকায়, অর্থাৎ যেই এলাকাগুলিতে বাস স্ট্যান্ড আছে সেখানে কিছুটা ধীরগতিতে যানজট চলছে, তবে সেটা যানজট নয়, সরাসরি তার যাত্রীবাহী পরিবহন সেগুলি চলাচল করছে। এবং আপনি জানেন যে এবারের নারায়ণগঞ্জের এই যানজটের বিষয়ে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি এবং এখানকার হাইওয়ে পুলিশের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার ঈদের ছুটি 9 দিন থাকার কারণে মানুষ কিন্তু আগে থেকেই দেশের বাড়ি ফেরা শুরু করেছে এবং এটা কিন্তু একটা পজিটিভ দিক। অর্থাৎ ছুটি বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু একসাথেই সবাই দেশে ফেরার জন্য একসাথে তারা গাড়িতে করে চাপ সৃষ্টি হবে না,
তারা ধীরে ধীরে প্রতিদিনই তারা যাবেন, যে কারণে যানজটের চাপ কিছুটা কমে যাবে। এটা কিন্তু তারা পজিটিভ হিসাবেই দেখছেন এবং সে কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা বিগত সময় অন্যান্য বছরগুলিতে যেই তাদের অভিজ্ঞতা এবং এই যানজট নিরসনের জন্য যাত্রীদের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য নির্বিঘ্নে যেন তারা যানজট মুক্ত পরিবেশে তারা বাড়িতে যেতে পারে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুলিশ কিন্তু এই মহাসড়কগুলিতে তারা সেভাবে কাজ করছেন এবং তারা আশা করছেন যে ঈদের ছুটির আগদিন পর্যন্ত তারা ঠিক একইভাবে তারা যেন কোনো রকমের যানজট তৈরি না হয় এবং এই সড়কটিতে তারা সেইভাবে তারা কাজ করবেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ঢাকা থেকে যারা ফিরছে তারা আমাদেরকে জানিয়েছে যে ঢাকা থেকে এখন পর্যন্ত এখানে যে আমি যে স্পটটিতে আছি এটা হচ্ছে সাইনবোর্ড, তো এই এলাকা দিয়ে যে সাথে সাথে আসলে পরিস্থিতি কেমন হয় এটাই দেখার বিষয়। এখনো পর্যন্ত সন্তোষজনক মহাসড়কের পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু স্থানে যানজটের আশঙ্কা করছে সরকারি নানা সংস্থা। যাত্রী চালকরা বলছেন রাস্তা দখল, অবৈধ পার্কিং, বেপরোয়া অটোরিকশা চলাচল ছাড়াও অসমাপ্ত বিআরটি প্রকল্প এজন্য দায়ী। তবে পুলিশ বলছে চিহ্নিত স্থানগুলোতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। 7টি ফ্লাইওভার চালুর পরও গাজীপুরে ঈদযাত্রায় যানজটের সংখ্যা কাটছে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, হোতাপাড়া, বাঘের বাজার বাস স্ট্যান্ড ও মাস্টারবাড়ি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে ভোগান্তির স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাজীপুর ময়মনসিংহ সড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে এখনও উন্নয়ন কাজ চলমান, আর বিআরটি প্রকল্প শেষ না হওয়ায় শৃঙ্খলা ফেরেনি সড়কে। এছাড়া অটোরিকশা চলাচল, ভাসমান দোকানপাটের কারণে এই পথে বাড়তে পারে ভোগান্তি। কাজগুলি যদি শেষ হইতো তাহলে তো কোনো যানজটই হয় না, মানে বিআরটির কাজগুলি তো হইতেছে না। একটু চালু হয়ে গেলে তাড়াতাড়ি হইলে মানুষও জনগণ ভালো সুবিধা পাইতো। এই রাস্তায় ময়মনসিংহের রাস্তায় যদি এই জিনিসটা যদি সাইডে দেওয়া হইতো, যেটা যাওয়ারই, তাহলে ধরো একটু কম হইতো, কিন্তু এখন তো সব গাড়ি এইদিকে ঢুকে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোড় ঈদযাত্রা মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সরু সড়ক, বিশৃঙ্খল পার্কিং এবং ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য এই পয়েন্টে ভয়াবহ হবে যানজট। ওই যে বিআরটিসি রাস্তাগুলো সিঙ্গেল করে ফেলছে, এই জন্য রাস্তায় জনগণের দুর্ভোগ হচ্ছে। যাই হোক, স্কোয়ার যে মাস্টারবাড়ি আছে ওই জায়গায় অতিরিক্ত অটো যায় জামালারা, মানে এই জন্য যাত্রী ঘন্টার পর ঘন্টা বসে থাকে অটোর কারণে। সড়কে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, মোবাইল টিম সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। চৌরাস্তার সর্বোচ্চ প্রায়োরিটি দিব, এর আশপাশে যাতে কোনো দোকানপাট বা রাস্তা বা ফুটপাতে যাতে কোনো হকাররা বসতে না পারে আমরা এগুলি খেয়াল রাখবো। আর পাশাপাশি আমরা যে আমাদের যে ট্রাফিকের যারা আছেন তারা থাকবেন এবং বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যানার থেকে আমরা কিছু ট্রাফিক ভলান্টিয়ার নিব। রাস্তায় যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নিতে 10টি রেকার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঈদকে ঘিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 15টি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের 4টি পয়েন্টেও যানজটের আশঙ্কা রয়েছে। এবার তাই মহাসড়কে ঈদযাত্রায় দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা। ঈদকে ঘিরে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জগামী যাত্রীদের বেশ চাপ থাকে। এই কারণে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ভিড় লেগে থাকে, কিন্তু মোড়টিতে যেখানে সেখানে রাখা হচ্ছে যানবাহন। চারপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, এতে ঈদে যানজটের শঙ্কা করা হচ্ছে এই মোড়ে। এছাড়া সড়কের যেখানে সেখানে যাত্রী ওঠানামা ও বালুবাহী ট্রাক রাখায় ত্রিশাল বাস স্ট্যান্ড সহ কমপক্ষে 15টি স্থানে যানজটের আশঙ্কা করছেন চালকরা। এই বিষয়ে নজরদারির পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধের দাবি তাদের। যেই জায়গায় পায় কাটা, যেই জায়গাতে গাড়ি ঘোরা এলায়, তার জন্য আর কি যানজট বেশি হয়। কোনো প্রশাসন নাই, কোনো যাত্রী কোনো লোক নাই, তার কারণে জ্যাম লাগে। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, আর যানজট নিয়ন্ত্রণে আইন প্রয়োগের কথা বলছে পুলিশ। সড়কের পাশে যে অবৈধ বাজার বসে বা যে স্থাপনাসমূহ আছে, ফুটপাতে যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। ট্রাফিক আইন ভঙ্গ করলে
যে কঠোর ব্যবস্থা নেয়ার যে বিষয়টা, সেটা অন্যান্য সময় বিভিন্ন সময় আমরা শিথিলতা দেখিয়ে থাকি। এবারে কোনো শিথিলতা আমরা দেখাবো না। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রীরা। মহাসড়কটিতে 6 লেনের চলমান নির্মাণ কাজের পাশাপাশি 3 চাকার বাহনের দৌরাত্ম্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। বিশেষ করে মাধবপুর, অলিপুর, শায়েস্তাগঞ্জ ও রোস্তমপুর টোলপ্লাজা এলাকাতে 3 চাকার গাড়ির দাপট সবচেয়ে বেশি। মাধবপুর বাজার, নতুন ব্রিজ, অলিপুর এবং রোস্তমপুর টোল প্লাজায় আমরা সিস্টেমেটিক কিছু পদ্ধতি অবলম্বন করব যাতে কোনো যানজট না হয়। যানজট নিরসনে মহাসড়কের 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক 21টি পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শতাধিক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে এই কর্মসূচি থেকে ঈদের আগেই সব বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। মাছ, মাংস, চাল ডালের স্বাধীনতা, ন্যায্য মজুরি সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শ্রমিক সংগঠনের নেতা, আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ অনেকেই অংশ নেন। ঈদের আগে বেতন পরিশোধ না করলে শ্রম ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। সেই রপ্তানির টাকা কোথায় গেল? তারপর হচ্ছে সেই যখন টাকা দেওয়ার সময় আসলো তখন কাউকেই পাওয়া যায় না। মালিকরা নাই, শ্রম ভবনের লোকরা নাই, কর্মকর্তারা নাই, কেউ নাই। শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বাধ্য হয়ে এখানে এসেছেন। আর আজকে সেই শ্রমিকরা অবক্ত আছে, আর আপনারা সারা করে বসে ইফতারি করেন, সেইটা হতে পারে না। এই জন্য আমরা বাংলাদেশের গণতন্ত্র ঘটাই নাই, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে 95% পোশাক কারখানা। মার্চের আংশিক বেতন পরিশোধ করা হয়েছে বলছে 50% কারখানা মালিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এমন দাবি করলেও শিল্প পুলিশের তথ্য ভিন্ন। তারা বলছে বুধবার দুপুর পর্যন্ত মার্চের বেতন দিয়েছে 13% কম কারখানা। গত প্রায় 5 দশকে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ ও রপ্তানি আয় বহুগুণে বাড়লেও শ্রমিক অস্থিরতা পুরোপুরি কাটেনি। ঈদের আগে বেশ কয়েকটি কারখানায় প্রতি বছরই বেতন বোনাস পরিশোধে গড়িমসি দেখা যায়। এবারও বকেয়া পাওনার দাবিতে কোথাও কোথাও আন্দোলন করছেন শ্রমিকরা। তবে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, আগের বন্ধ হওয়া কারখানার শ্রমিকরাও আন্দোলনে সামিল হয়েছে। সচল কারখানার বেশিরভাগই বোনাস পরিশোধ করেছে। ঈদের ছুটির আগেই পরিশোধ হবে চলতি মাসের আংশিক বেতনও। 70% পোশাক কারখানায় ছুটি হবে 28 ও 29 মার্চ। আমার জানা মতে প্রায় 50% উপরে বেতন হয়ে গেছে। যেমন আমরা আমাদের কোম্পানিতে বেতন দিব কালকে, আমরা গতকালকে ব্যাংকে দিয়ে দিয়েছি টাকাটা। আগামীকাল ইনশাল্লাহ ওয়ার্কাররা ওনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো শেষে এইটাই ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। বোনাসটা আমাদের প্রায় আই থিঙ্ক 96-97% লোক বোনাস দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কাররা কিছু জায়গা ঘেরাও করেছে, রাস্তাঘাটে কিছু সমস্যা হয়েছে। সেগুলি হচ্ছে পুরনো ফ্যাক্টরি, পুরনো বন্ধ হয়ে যাবে বেশ কিছু ফ্যাক্টরি। এদিকে শিল্প পুলিশের তথ্য বলছে 26 মার্চ দুপুর 12টা পর্যন্ত শিল্পাঞ্চলে চলতি মাসের বেতন পরিশোধ হয়েছে 13% কম কারখানায়। বেতন পরিশোধে সবচেয়ে পিছিয়ে টেক্সটাইল ও নিটিং কারখানাগুলো। শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় 12টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যারা সামর্থ্য থাকার পরেও দিচ্ছে না তাদের, আপনি দেখেছেন যে উপদেষ্টা কমিটির এটা আসছে, যেরকম তারা বাইরে যেতে পারবে না, এরকম এই জিনিসগুলো বেশ কিছু সিদ্ধান্ত গতকাল মিটিংয়ে আসছে আর কি। আর যারা সিক আছে তাদের ব্যাপারে কি করছেন? তাদের ব্যাপারে যেমন রোড নিয়ে আজকে বসা হচ্ছে, মাহমুদ জামি এইগুলো সব সাপোর্ট দিয়ে সবকিছু করে এটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যেন শ্রমিক ভাইয়েরা যেন তাদের বেতনটা পেয়ে যায়। জানা যায়, জনবল না থাকায় শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরের প্রায় 400 কারখানার তথ্য যুক্ত হয়নি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 23 বছরে সুন্দরবনে আগুন লেগেছে অন্তত 27 বার। প্রতি বছর প্রায় একই সময়ে ঘটছে অগ্নিকাণ্ড।
জীববৈচিত্র্য নষ্টের পাশাপাশি এতে ক্ষতি হচ্ছে বনভূমির। বন বিভাগের তদন্ত বলছে এই আগুনের পেছনে রয়েছে একটি বিশেষ মহল। তারপরও দোষীদের চিহ্নিত করা হচ্ছে না, নেওয়া যাচ্ছে না আইনি ব্যবস্থাও। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সন্ধ্যার পর থেকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করা হবে রাতটি। শবে কদর কথাটি ফার্সি, এর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি পার করবেন। পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মধ্যরাতেও রাজধানীর মার্কেটগুলোতে চলছে ঈদের কেনাকাটা। দিনের বেলার ভিড় এড়াতে অনেকেই মধ্যরাতকে বেছে নিয়েছেন। ক্রেতার এমন উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। শপিং সেন্টার দোকানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এদিকে ঈদ উপলক্ষে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার রাত 1টা রাজধানীর নিউ মার্কেটে তখনও ক্রেতাদের আনাগোনা। চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। নিজের কিংবা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক। জামা ও জুতার দোকানে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি। সন্ধ্যার তীব্র ভিড় থেকে বাঁচতে অনেকেই কেনাকাটার জন্য বেছে নিচ্ছেন মধ্যরাতকে। অনেক নিরিবিলি, ঠান্ডা, অনেক ভালো লাগে আর কি, আরামদায়ক। বাচ্চার জন্য কিনছি, আমার ওয়াইফের জন্য কিনছি। আমার ভাইয়ের জন্য গেঞ্জি কিনেছি, বাবার জন্য শার্ট, আম্মুর জন্য ম্যাক্সি দেখছি, আর আরও জুতো টুতো বাচ্চাদের জন্য কিনে পাঠিয়ে দিচ্ছি। ওয়াইফের জন্য আসা, ছোট বোনের জন্য আসা, আর বাবা মার জন্য দেখতেছি, কিন্তু চুজ করতে পারতেছি না। চুজ হলে প্রাইজে মিলতেছে না। রিজনেবল প্রাইজের দিক থেকে এখন বর্তমানে অনেক হাই প্রাইস চাচ্ছে ওনারা। শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত মাপের পোশাক পাচ্ছেন না অনেকেই। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেচাকেনা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। আজকে ছুটির দিন, হয়তো মনে করেন কাস্টমার একটু বাড়তি, এখন কালকে বোঝা যাবে, বা অনেকে দেশে চলে যাচ্ছে, মানে কাস্টমার ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো। মেয়ের জন্য জামা কাপড় কিনলাম, আপনার 1 পিস 2 পিস জুতা, যা যা কি প্রয়োজন সেগুলো কিনা হয়েছে। লং ড্রেস এগুলি, আবার গারারা, তারপরে আপনার এই পায়জামা, এগুলি চলতেছে আর কি এখন। 3 পিস এগুলো আর কি, লং 3 পিস গ্রাউন্ড, তারপরে আপনার এই যে সব ড্রেস এগুলি চলতেছে আর কি। ঈদকে ঘিরে রাত জুড়ে বিপণী বিতানগুলোয় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে র্যাবের চেকপোস্ট। সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। শুধু র্যাব 2 না, অন্যান্য ব্যাটালিয়নও এ ধরনের কার্যক্রম করছে। মূলত নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে এবং যাতে আগামী ঈদটা স্বস্তির সাথে কাটানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মধ্যরাতে মার্কেটের আশেপাশের সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।